কিছু কিছু সিনেমা আমাদের হাসায়, কিছু সিনেমা আমাদের কাঁদায়, কিছু সিনেমা এমনও হয় যা বহুদিন পর্যন্ত আমাদের মনে গেঁথে থাকে। সাইয়ারা ঠিক এমনই একটা সিনেমা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গল্পলোকে। সিনেমা শুরু হয় বানি ব্রাদার্স নামের এক মেয়েকে দিয়ে, যে দাঁড়িয়ে আছে মুম্বাইয়ের কোর্টে। তার পুরো পরিবার সেখানে উপস্থিত ছিল। সে অপেক্ষা করছে তার প্রিন্স মাহের সঙ্গে দেখা করার জন্য। কিছুক্ষণ পর মাহেশ নিজে না এলেও পরে তার পক্ষ থেকে একজন ফোন নিয়ে আসে এবং সে বলে যে সে হঠাৎ করে তার প্রমোশন হয়েছে এবং তাকে লন্ডনে যেতে হবে। বানি খুশি মনে বলে, এটা তো দারুণ খবর, আমরা পরে বিয়েটা সেরে ফেলবো। কিন্তু এরপরেই মাহেশ জানায় যে সে আরেকজনকে ভালোবাসে, তাই এই বিয়েটা সে করতে পারবে না। এই কথা শুনে বানির মন পুরোপুরি ভেঙে যায়। পরবর্তী কয়েক সপ্তাহ সে কেঁদে কাটায়। ধীরে ধীরে তার পরিবার চেষ্টা করতে থাকে তাকে সে আগের মতো ফিরিয়ে আনতে, কিন্তু 6 মাস কেটে গেলেও বানি মাহেশকে ভুলতে পারে না। এদিকে আমরা জানতে পারি বানির লেখালেখির প্রতি বরাবরই আগ্রহ ছিল। কখনো কবিতা লেখে, কখনো জীবনের ছোট ছোট মুহূর্ত সে ধরে রাখে। কিন্তু এই 6 মাস ধরে সে কিছুই লেখেনি। তাই একদিন সে একটি জার্নালিমের চাকরির জন্য ইন্টারভিউ দিতে যায়। যদিও সে এই কাজের জন্য পুরোপুরি উপযুক্ত ছিল না, তবুও অনেক চেষ্টা করে সে চাকরিটা পেয়ে যায়। এই চাকরির সুবাদে বানির দেখা হয় ক্রিস নামের এক ব্যক্তির সঙ্গে। ঘটনাটা হয় এমন, অফিসের বাইরে বানি ভুল করে নিজের ডায়েরিটা ফেলে আসে, আর সে ডায়েরিটা খুঁজে পায় গ্রিস। ডায়েরি ফিরিয়ে দিতে সে বানির নাম জেনে যায়। বানি ব্রাদার্স অফিসে ঢোকার পর দেখা যায় ক্রিস একজন মিউজিশিয়ান এবং সে অফিসের এসআই এর সঙ্গে মারাত্মকভাবে ঝগড়া করছে। আসলে এইচআর তার সঙ্গে গাওয়া গানে রিভিউ দেয়নি, বরং ব্র্যান্ডের অন্য মেম্বারদের প্রশংসা করছে। এই কারণে ভীষণ রেগে যায় ক্রিস এবং রাগের মাথায় এইচআর এর উপর হামলা চালিয়ে দেয় এবং বানি এই পুরোটা ঘটনা নিজের চোখে দেখছিল। এরপর ক্রিস নিজের বন্ধুদের কাছে ফিরে যায়, কিন্তু সেখানেও শুরু হয় ঝগড়া, কারণ তার মনে হয় তার বন্ধুরাই টাকা দিয়ে এমন রিভিউ করিয়েছে যাতে তার নামই না থাকে। ফলে আজকের স্টেজে শো বাতিল হয়ে যায়, কারণ ক্রিসের ব্র্যান্ডের সবাই সরে যায়। তবু ক্রিস হাল ছাড়ে না। তার পাশে থাকে তার একমাত্র বন্ধু কিভি ক্রিস। ক্রিস একা হাতে গিটার নিয়ে স্টেজে ওঠে এবং সে একটি দুর্দান্ত গান করে। শুনে বোঝা যাচ্ছিল সে একজন সত্যিকারের প্রতিভাবান গায়ক, যার দরকার শুধু একটা সুযোগ। ঠিক তখনই কেভি জানায় প্রিন্স নামের একজন বিখ্যাত র্যাপার তার পরবর্তী শোয়ের জন্য একটা ক্লাসিক গান খুঁজছিল। ক্রিস যোগাযোগ করে প্রিন্সের ম্যানেজারের বিনীতের সঙ্গে। সেখানে গান, টাকা, কপিরাইট এবং কৃতিত্ব সবকিছু নিয়ে আলোচনা হয়। বিনীত ক্রিসকে মাত্র 3 দিনের সময় দেওয়া হয়, কিন্তু কেভি বলে 3 দিনে হয়তো একটা সুর বানানো যাবে, কিন্তু রিলিক্স লেখা সম্ভব না। ঠিক তখনই ক্রিসের চোখ পড়ে বানির দিকে। আসলে ওই দিন বানি অফিসে গিয়েছিল প্রিন্সের ইন্টারভিউ নেওয়ার জন্য, কিন্তু প্রিন্স এত বড় সেলিব্রিটি হওয়া তাকে 2 মাস পর আসতে বলা হয়। বানি অফিসের ভেতরে ঢুকতেই পারছিল না, তখন ক্রিস তাকে সাহায্য করে এবং ভেতরে ঢুকতে দেয়। আর তখনই বানির সেই ডায়েরিটা পড়ে যায়। ক্রিসের হাতে ডায়েরির ছেঁড়া পাতাগুলো কিছু সুন্দর লাইন লেখা ছিল, যেন ছোট কবিতা। সেই লাইনগুলো নিয়ে ক্রিস একটি গান তৈরি করে এবং গাইতে শুরু করে। যদিও যেসব গান পাতায় খুব অল্প কিছু লাইন ছিল, তবুও সেগুলো এত সুন্দরভাবে গান গাওয়া হয় যে প্রিন্স মুগ্ধ হয়ে যায়। সে বলে এই গানটির ফুল ভার্সন চাই। তখন ক্রিস বানিকে অনুরোধ করে গানটা যেন সে পুরোটা লিখে দেয়, আর তার বিনিময়ে গান রিলিজ হওয়ার আগেই প্রিন্সের এক্সক্লুসিভ ইন্টারভিউ নেওয়ার সুযোগ করে দেবে বলে সে কথা দেয়, যেটার জন্য বানিও রাজি হয়ে যায়। এরপর রাত থেকেই তারা গানটির কাজ শুরু করে দেয়। বানি আসে ক্রিসের স্টুডিওতে এবং রিলিক্স লেখার চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই ঠিকভাবে লিখতে পারছিল না। ভেতরে একটা অস্বস্তি কাজ করছিল। এদিকে ক্রিস অপেক্ষা করছিল কখন সে লেখাটা শেষ হবে। তখন বানি বলে, সব গানকে হুট করে লেখা যায় না, কিছু গান থাকে যেগুলো লেখার জন্য সময় লাগে, কারণ গানগুলো শুনলে আমাদের জীবনের কিছু মুহূর্ত মনে পড়ে যায়। তখনই সেই গানগুলো আমাদের মন ছুঁয়ে যায়। কিন্তু এসব এত প্রেশার নিয়ে আমি লিখতে পারছি না। এই কথা শুনে ক্রিস তাকে নিয়ে যায় একটি ছোট্ট ক্রিকেট করতে, যেখানে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করে, ধরো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, শেষ বলে 5 রান দরকার। তখন ব্যাটসম্যানের উপর দিয়ে কি ভয়ানক চাপ থাকে, কিন্তু তবুও সে ছক্কা মেরে দিলে দলকে জিতিয়ে নেয়। এভাবে উদাহরণ দিয়ে ক্রিস বানিকে মোটিভেট করে, আর সেই মুহূর্তে বানির মাথায় কিছু আইডিয়া আসতে শুরু করে। সে ধীরে ধীরে গানের লাইন লেখা শুরু করে, আর ক্রিস সেগুলোকে সুরে বাঁধে। এভাবে তারা দুজন মিলে গানটি প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসে। এইদিকে দেখা যায় ক্রিসের বাবা একজন ভয়াবহ মদ্যতিক, প্রায় মানুষের সঙ্গে মারামারি করে, আর পুলিশ প্রায় তাদের বাড়িতে আসে। জানা যায় ক্রিসের মা আর বেঁচে নেই, আর তার বাবার সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো নয়। তবুও ছেলেটি বাবাকে ভালোবাসে। এই দিনগুলো বানির চোখে পড়ে। তাই একদিন বানি তাকে নিয়ে যায় একটি রিহ্যাব সেন্টারে। সেখানকার খরচ প্রায় 9 লক্ষ টাকা, কিন্তু এত টাকা ক্রিসের কাছে ছিল না।
তাই সে প্রিন্সের ম্যানেজার বিনীতের সঙ্গে দেখা করে, বলে আমি কপিরাইট বা নামক কিছু চাই না, শুধু অ্যাডভান্সের 9 লাখ টাকা দাও। বিনীতে রাজি হয়ে যায়। এরপর তারা ক্রিসের বাবাকে রিহ্যাব ভর্তি করায়। এরপর সেই ব্যয়বহুল প্রত্যাশিত প্রিন্সের স্ট্রিট শো, কিন্তু গান কোথাও ক্রিসের নাম নেই, না কোনো কপিরাইট। তবুও সে সেখানে উপস্থিত হয়। অনুষ্ঠানের স্থলে ছিল ভীষণ ভিড়। গানটা সবাই খুব পছন্দ করে। বানিও সেখানে আসে, কারণ সে জানতো ক্রিস অবশ্যই আসবে। শোয়ের মাঝে তারা একে অপরকে খুঁজে পায় এবং দুজনকে জড়িয়ে ধরে, কারণ তারা জানতো এই গানটার জন্য তারা কতটা পরিশ্রম করেছে। এরপর থেকে তারা জীবন উপভোগ করতে শুরু করে এবং ধীরে ধীরে একে অপরকে ভালোবেসে ফেলে। কয়েকটা সুন্দর দিন কেটে যাওয়ার পর একদিন ক্রিস মানিকের পুরনো বন্ধুর কথা বলে, যাদের সঙ্গে কয়েক মাস আগেই ঝগড়া হয়েছিল। আমি শুধু একজন গায়ক, গানের কথা লেখার জন্য তুমি ঠিক আছো, কিন্তু আমার মিউজিক বাজানোর মতো ব্র্যান্ড মেম্বার কেউ নেই। তখন বানিকে মোটিভেট করে, সে বলে তোমার কোনো বন্ধুর প্রয়োজন নেই, ওদের ছাড়া তুমি নিজের জন্য কিছু করতে পারবে না। এই কথায় অনুপ্রাণিত হয়ে ক্রিস সঙ্গে সঙ্গে তার পুরনো ব্র্যান্ড মেম্বারদের কাছে নিয়ে গিয়ে ক্ষমা চায়। সে বলে, এবার আমরা এমন কিছু করব যা অনেক বড়, কারণ এবার আমাদের এমন কিছু আছে যার সাহায্যে আমরা ভালো গান তৈরি করতে পারবো। এরপর থেকে বানি ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে শুরু করে আর দারুণ রিলিক্স লেখে শুরু করে। তারা মিলে গান তৈরি করাও শুরু করে দেয়। এই নতুন গানের জন্য ক্রিস তার পুরো টিম মেম্বার খুব পরিশ্রম করে। অবশেষে গানটি রেকর্ড করে ইউটিউবে আপলোড করা হয়। তখন সেটা প্রথম দিনই ভাইরাল হয়ে যায়। আর এই সাফল্যের পুরো কৃতিত্ব ছিল বানির, কারণ গান তো তারা আগেও বানিয়েছে, কিন্তু তখন ভাইরাল হতো না। তাদের একটা ভালো রিলিক্স রাইটারের অভাব ছিল। এখন বানির লেখা গান ভাইরাল হয়ে যায়, সবাই আনন্দ আত্মহারা হয়ে পড়ে। বানি আর ক্রিস তখন একে অপরের কাছাকাছি চলে আসে। একে অপরের প্রতি আবেগের বন্ধন যে গাঢ় গাঢ় হয়ে ওঠে। একদিন ক্রিস যখন বানিকে তার বাড়িতে পৌঁছে দিতে আসে, তখন তার পরিবার তাদের একসঙ্গে দেখে ফেলে। বানির মা তখন খুব রেগে যায় এবং বকাঝকা করতে শুরু করে। তিনি বলেন, কয়েক মাস আগে তুমি ডিপ্রেশনে ছিলে, তখন তুমি তোমার পুরো পরিবারের কষ্ট পেয়েছে। এবার যদি নতুন কোনো ভুল সিদ্ধান্ত নাও, তাহলে আমরা কেউই আর সেটা সহ্য করতে পারবো না। এই কথাগুলো তখন শুনে ফেলে ক্রিস, কারণ সে বানির ব্যাগ ফেরত দিতে এসেছিল। সব কথা শুনে সে একদম চুপচাপ দাঁড়িয়ে যায়। অন্যদিকে এত কিছু শুনে বানির হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ক্রিসও সেখানে ছুটে আসে। বানির মা তখন রাগে ক্রিসকে বলে যে তুমি যদি সত্যি ওকে ভালোবাসো তাহলে ওকে বিয়ে করো, না হলে ওর জীবন থেকে একেবারেই সরে যাও। এবার আর কোনো ভুল আমি মেনে নিব না। এই কথা শুনে ক্রিস হাসপাতালে বানির সামনে এসে বলে, চলো আমরা বিয়ে করি। কিন্তু বানি তখন বলে, বিয়ে তো সহজ নয়, এটা অনেক একটা বড় ব্যাপার। এখন তোমার সুপারস্টার হওয়ার অনেক জরুরি। বিয়ে তো আজ নয় কাল করা যাবে, কিন্তু স্বপ্নগুলো এখনই পূরণ করা দরকার। আমি চাই না তোমার স্বপ্নের জায়গা আমাকে বসাও, কারণ তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। এরপর 2 দিন পর বানি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ধীরে ধীরে সুস্থ হতে থাকে। অন্যদিকে ক্রিস তার বন্ধুদের সঙ্গে নিয়ে গ্রামে চলে যায়, কারণ তারা একটি ট্রাভেল ভিডিও শ্যুট করতে যাচ্ছিল। গ্রামে গিয়ে তাদের দেখে ভিডিও শ্যুট ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে, কারণ চারিদিকে মানুষ তাদের ঘিরে ফেলেছে। অর্থাৎ ক্রিস এখন সত্যিকারের সুপারস্টার হয়ে গেছে। এদিকে বানি হাসপাতাল থেকে ছাড়া পেলেও ডাক্তার তাকে আরও কিছু টেস্টের জন্য তার মাকে রিপোর্ট দেখায়, বলে যে বানির অ্যালজাইমার হয়েছে। ধীরে ধীরে সে সবকিছু ভুলে যাচ্ছে। মানে নিজেও লক্ষ্য করছিল সে কিছু অনেক ভুলে যাচ্ছে, কিন্তু জানতো না এটা অ্যালজাইমার লক্ষণ। আর এই রোগ কখনো স্থায়ী চিকিৎসা নেই। ডাক্তার তাকে সাবধান করে দেয়, সবকিছু আগে পরিবারকে জানাতে হবে। এই কথাগুলো বানি পুরোপুরি ভেঙে পড়ে। ঠিক তখনই সেখানে হাজির হয় ক্রিস। সে বানিকে জানায়, আমি এখন সুপারস্টার, গ্রামের এবং শহরের সব মানুষ আমায় অনেক ভালোবাসে। বানি তখন চায় তাকে সবকিছু জানাতে, কিন্তু ক্রিসের এই খুশির মুহূর্ত দেখে সে আরও কিছু বলতে পারে না। পরদিন বানি অফিসে যায়, কিন্তু তার মাথায় সারাক্ষণ শুধু একটা কথা ঘুরতে থাকে। অ্যালজাইমার অফিসে সে মাহেশকে দেখে তার পুরনো সব স্মৃতি ভেসে ওঠে, কিন্তু সে কিছু জানায় না। এরপর সে যায় ক্রিসের কাছে। ক্রিস জানায়, এখন আমার দিল্লিতে একটা কনসার্ট করতে হবে বন্ধুদের সঙ্গে, আমাদের জীবনের সবচেয়ে বড় সুযোগ। এখানে বানি কিছুই বলে না তার রূপ সম্পর্কে, কারণ জানে যে এখন যদি সব বলে দেয় তাহলে স্ক্রিপ্ট কোনোভাবে কনসার্ট করতে পারবে না। এই অবস্থায় রিস রওনা হয় এয়ারপোর্টের দিকে। আর বানি যায় তার অফিসের একটি পার্টিতে, কিন্তু সেই পার্টিতে গিয়ে বানির আবার দেখা হয়ে যায় মাহের সঙ্গে। আর মাহেশকে দেখে যেন তার ভিতরে সব পুরনো স্মৃতি হঠাৎ করে জেগে ওঠে। মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা, যখন তারা বিয়ে করতে চেয়েছিল। সেই মুহূর্তটা যেন আবার ফিরে আসে, যেখানে বানি মাহেশকে বলছিল, আমরা যে দুজন বিয়ে করব, তাই না?
কিন্তু মাহেশের মনে তখন অন্য খেলা চলছিল। সে চেয়েছিল বাণী যেন তার অবস্থায় সুযোগ নিয়ে কিছু একটা করে ফেলে, কিন্তু আজকের পরিস্থিতি আলাদা ছিল, কারণ মাহের স্ত্রীও সেখানে পার্টিতে উপস্থিত ছিল। তবুও বাণী মাহের সামনে নিজেকে আর সামলাতে পারে না। সে ভেঙে পড়ে এবং আকুতি মিনতি করতে থাকে। তার কাছে মাহেশ তখন রেগে যায়, সবার সামনে চিৎকার করে, বকুনি দিয়ে তাকে পার্টি থেকে বের করে দেয়। হঠাৎ তাড়াহুড়া করে বাণী তার ব্যাগটা পার্টিতে ফেলে রেখে চলে আসে। ফলে ক্রিস যখন তাকে ফোন করে তখন সেটা রিসিভ করতে পারে না। একজন সিকিউরিটি গার্ড সেই ফোন পুরো ঘটনা ক্রিসকে জানিয়ে দেয়। এই খবর শুনে ক্রিস নিজেই ফ্লাইট মিস করে সোজা পার্টির ভেন্যুর দিকে ছুটে আসে। সেখানে গিয়ে বাণীর ফেলে রেখেছে ব্যাগটা, আর ঠিক তখনই তার চোখে পড়ে ব্যাগের ভিতরে রাখা অ্যালজাইমারের রিপোর্ট। সবকিছু বুঝে যায়। এখন স্পষ্ট হয় কেন বাণীর আচরণ এত অদ্ভুত ছিল। এরপর সে সরাসরি বাণীর সঙ্গে দেখা করতে যায়। বাণী তখন বলে, তুমি তো সব জেনে গেছো, আমার মনে হয় আমাদের আর একসাথে থাকা ঠিক হবে না। কিন্তু ক্রিস শান্তভাবে উত্তর দেয়, তুমি মনে রাখো বা না রাখো, আমি সবসময় তোমার পাশে থাকবো, আমি তোমাকে ভালোবাসি। এদিকে বাণীর পরিবারও তখন সবকিছু জেনে যায়। তারা আবার ডাক্তারের সঙ্গে দেখা করে। ডাক্তার জানায় এখান থেকে তাকে নির্দিষ্ট রুটিনে চলতে হবে এবং থাকতে হবে, একদম শান্ত পরিবেশে, যেমন পাহাড়ের কোলে অথবা সমুদ্রের ধারে। এই পরিবেশে তার জন্য এক ধরনের থেরাপি হবে। এই কথা শোনার পর ক্রিস সিদ্ধান্ত নেয় বাণীকে সমুদ্রের ধারে নিয়ে যাবে। তারা চলে যায় আলিবাগে এবং সেখানে থাকতে শুরু করে। ওখানে দুজন মিলে অনেক আনন্দের সময় কাটাতে থাকে। তারা একে অপরকে গভীরভাবে ভালোবাসতে শুরু করে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাণীর স্মৃতি ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে। তবুও ক্রিসের কোনো অভিযোগ ছিল না, কারণ সে জানতো ভালোবাসা মানে শুধু স্মৃতি নয়, ভালোবাসা মানে পাশে থাকা। স্মৃতি থাকুক আর না থাকুক, এতে ক্রিস দিল্লির কনসার্ট করতে পারেনি, কিন্তু তার বন্ধুরা সেই কনসার্টটা করেছিল, আর সেটা ছিল বিশাল সফল। এরপর মুম্বাইয়ে আবার একটি বড় কনসার্টের আয়োজন করা হয়। এরপর বাণী চায় ক্রিসও সেই কনসার্টে অংশ নিক। বাণী খুব খুশি ছিল। সে হাসি খুশি বলে, আমি তোমার স্টেজে একদম সামনে থাকবো, কেউ হাততালি দিক আর না দিক, কেউ তোমার নাম চিৎকার করুক বা না করুক, আমি ঠিকই করব। সব প্রস্তুতি সম্পূর্ণ, কনসার্ট শুরু হয়। ক্রিস স্টেজে উঠে গান গাইতে শুরু করে, আর ঠিক তখনই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। সেখানে আবার হাজির হয়ে যায় মাহেশ। জানা যায় এই কনসার্টেই স্পন্সরই ছিল মাহেশ। মানে যখন তাকে দেখে ফেলে তখন আবার পূর্ণ স্মৃতি হারিয়ে যায়। সবকিছু ভুলে মাহেশকে বলে, আমাকে কখনো ছেড়ে যেও না, আমি সবসময় তোমার সঙ্গে থাকতে চাই। তারা তখন একা ঘরে ছিল। মাহেশ এবার সত্যিই বাণীর সুযোগ নিতে চায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে সেখানে পৌঁছে যায় ক্রিস। তখন মাহেশকে বলে সে আর তোমার সঙ্গে থাকতে চায় না, এখন সে আমার সঙ্গে থাকতে চায়, সরে যাও। কিন্তু ক্রিস জানতো এটা বাণীর অসুস্থতার আরেকটা প্রক্রিয়া। তাই এর আগে ক্রিস মাহেশকে ভয়ঙ্করভাবে মারতে শুরু করে, কারণ সে বুঝতে পারছিল একটা দুর্বল মুহূর্তে মাহেশ ওর ভালোবাসার মানুষের পাশে থাকার ছলে তাকে ব্যবহার করতে চাইছে। ঠিক তখনই পেছন থেকে বাণীর ছুরি এসে হাজির হয়। সে বলে, মাহেশের গায়ে যদি আর একবারও হাত তুলো, আমি তোমাকে ছুরি মারব। ক্রিস ভয় পায় না। সে ধীরে ধীরে বাণীর দিকে এগিয়ে যায়, আর ঠিক সেই মুহূর্তে বাণী ছুঁড়ে বসিয়ে দেয় ক্রিসের এক হাতে। তবুও ক্রিস এক চুলো পিছু হটে না। সে বাণীকে আলিঙ্গন করে ধরে বসে থাকে। বাণী অজ্ঞান হয়ে পরের দিন যখন তার ঘুম ভাঙে, সে কিছুই মনে রাখতে পারে না। মনে হয় যেন আজই সেই কনসার্টে, এবং সে বলে, আজ তো তোমার কনসার্ট, তাই না? ক্রিস মুস্কি হেসে বলে, না, কনসার্ট গতকাল হয়ে গিয়েছে, তুমি খুব খুশি ছিলে। তারপর বাণী বলে, এটা ছেলে তার গার্লফ্রেন্ডের উপর রাগ করে বসে আছে, এমন একটা গান দাও যাতে সে আবার ফিরে আসে। সে তখন একটা গান লিখে দেয় আর বলে, কেউ যদি রাগ করে থাকে তাহলে এই গানটা শুনে দৌড়ে চলে আসবে। কিন্তু গতকালের ঘটনার জন্য ক্রিসের ক্রো মেম্বারদের অনেক অপমান সহ্য করতে হয়েছিল, তাই ক্রিস তাদের কাছে ক্ষমা চাইতে যায়। সে বলে, বিনীত স্যারকে আমি নিজের মুখে গিয়ে ক্ষমা চাইব। সে নিজে উনি কনসার্টের অনুমতি দেন, এবং তার বন্ধুরা বলে, এই কনসার্ট আমরা সবাই মিলে করব, না হলে কেউ করব না। তুই অনেক বদলে গেছিস, আমরা সেই পুরনো ক্রিস কাপুরকে চাই, যে রেগে যেত, অ্যাটিটিউড দিয়ে থাকতো, কিন্তু তবুও ছিল আমাদের আপনজন। এরপর ক্রিস আবারও বাণীর সঙ্গে দেখা করতে যায়, কিন্তু গিয়ে দেখে বাণীর বাড়িতে নেই। সে পুরো ঘর খুঁজে দেখে, এমনকি সমুদ্রের পাড়েও যায়, কিন্তু সেখানে কোথাও নেই। এতে সে প্রচণ্ড টেনশনে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বাণীর পরিবারকেও জানায়। তারা পুলিশের কাছে অভিযোগ করে। কয়েকদিন কেটে যায়, কিন্তু বাণীর কোনো খোঁজ মেলে না। তারা অনেক পুলিশ অফিসারের সঙ্গে যোগাযোগ করে, কিন্তু পুলিশ অফিসার জানায় 2 মাস ধরে খোঁজ চলছে, কিন্তু অনেক সময় নিখোঁজ মানুষদের খুঁজে পাওয়া যায় না। এভাবে কেটে যায় 1টা বছর, কিন্তু এখনও বাণীর কোনো খোঁজ পাওয়া যায় না। ক্রিস তবুও বাণীকে ভুলতে পারেনি।
আগের মতোই গভীরভাবে সে বাণীকে ভালোবাসে। বাণীর নিখোঁজ হওয়ার আগে একটা গান লিখেছিল, সেই গান দিয়ে ক্রিস কাপুর হয়ে ওঠে ভারতের সবচেয়ে বড় সুপারস্টার। কারণ বাণী বলেছিল এই গান যে শুনবে সে ছুটে চলে আসবে। সেই বিশ্বাস নিয়ে ক্রিস বারবার সেই গান গাইতে থাকে, এই ভেবে একদিন না একদিন বাণী ফিরে আসবে। এমন সময় তারা লন্ডনে একটি কনসার্ট করার সুযোগ পায় এবং তাদের টিম সফল জনপ্রিয় সেখানে কেবি ক্রিসের গানে বানানোর রিলস দেখতে থাকে এবং ভিডিওতে সে দেখতে পায় বাণীর চোখ ক্রিস সব ফেলে ছুটে যায় মানালির সেই জায়গাতে যেখানে ভিডিওটি তোলা হয়েছিল, যেখানে সে জানতে পারে বাণী এক মহিলা হোস্টেলে থাকতো। সেখানকার কর্মীরা বলে সে সারাদিন শুধু আপনার কথাই বলতো। বীর রুমে ছিল ক্রিসের ছবি, পোস্টার, নিউজ পেপার, কাটিং, সব। বাণী একটা চিঠি লিখে রেখেছিল, প্লিজ তুমি যেন এই চিঠিটা কখনোই না পাও, কারণ তুমি যদি এটা পড়ছো তার মানে তুমি সব ফেলে আমার পিছনে চলে এসেছো, যা আমি চাইনি। এখান থেকে বোঝা যায় কনসার্টের দিনে সেই ভিডিও দেখে বাণী বুঝে গিয়েছিল সে কি ভুল করেছিল, কিভাবে সে ক্রিসকে কষ্ট দিয়েছিল। তাই সবাইকে ছেড়ে সে দূরে চলে গিয়েছিল। অবশেষে ক্রিস খুঁজে পায় বাণীকে, কিন্তু বাণী তখন কিছু মনে করতে পারছিল না। সে জিজ্ঞেস করে, কে আপনি? ক্রিস বলে, আমি একজন গায়ক, কিন্তু অনেকদিন ধরে কোনো গান বানাতে পারছি না, আমার কাছে কোনো শব্দ নেই। বাণী বলে, আমিও অনেকদিন ধরে লিখতে চাইছি, কিন্তু কিছু লিখে উঠতে পারছি না। তখন ক্রিস বলে, আমি জানি একা বসে বসে গান লেখা যায় না, যে গান ছুঁয়ে হৃদয়ে যায় সেটা লেখা হয় বিশেষ কোনো মুহূর্তে। এরপর ক্রিস বাণীকে নিয়ে যায় সেই আবারও পুরনো দিনের মতো তার সামনে ক্রিকেট খেলা শুরু করে, যাতে তার স্মৃতি ফিরে আসে। বাণী কিছু মনে করতে পারছিল না, কিন্তু ক্রিস বারবার চেষ্টা করে। শেষ পর্যন্ত এক সময় বাণী বলে ওঠে, ক্রিস কাপুর, তার সবকিছু মনে পড়ে যায়। বাণী বলে, আই লাভ ইউ ক্রিস কাপুর। এরপর তারা একসাথে কনসার্টে যায়। বাণী ও ক্রিস বিয়ে করে ফেলে। এরপর বাণীর ডায়েরিতে লেখা থাকে তাদের দুজনের কিছু সুন্দর স্মৃতির কথা। আর এভাবে শেষ হয়ে যায় এই সুন্দর ভালোবাসার গল্প। তো এই ছিল সাইয়ারা মুভির এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের এই রোমান্টিক গল্পটি ভালো লেগেছে। যদি আমার এই এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে আমাদের পাশেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।